এক সপ্তাহ পর আজ ভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলো। সে এখন পুরোপুরি সুস্থ। দ্রুত তৈরি হয়ে কাঁধে ব্যাগ চাপিয়ে বাম হাতের কবজিতে ঘড়ি বাঁধতে বাঁধতে দৌড়ে বেরিয়ে গেল। কারণ তার দেরিতে হয়ে গিয়েছে। ঠিক সময় মতো ক্লাসে না পৌঁছালে আবার কথা শুনতে হবে। তাই সে ঝড়ের বেগে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে আসে। চলো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেই। আলো রাস্তা দিয়ে হেঁটে সামনে যেতেই কই থেকে বাইক নিয়ে সামনে এসে হাজির হলো রাত। আলো একবার হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বিড়বিড় করে বলল, ভার্সিটির বদলে আবার হাসপাতালে পৌঁছে দেবেন না তো? রাত হেসে মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, আমার উপর ভরসা রাখতে পারো। বাইক কিন্তু ধীরে চালাতে হবে, কচ্ছপের গতিতে চালাবো, ওকে? আলো হেসে বাইকের পিছনে বসতে বসতে বলল, ওকে। কদিনে রাতের সাথে একটু একটু ভাব হয়েছে তার। সে প্রথমে যতটা খারাপ ভেবেছিল অতটাও খারাপ না ছেলেটা, শুধু এই একটু একটু প্লে বয় টাইপেরই। তবে তার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, আর না সে খারাপ ব্যবহার করেছে। রাত বাইক নিয়ে একেবারে ভার্সিটির ভেতরে এসে থামল। আলো নেমে একগাল হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য সময় মতো পৌঁছাতে পারলাম। রাত হেলমেট খুলতে খুলতে বলল, কাছের মানুষদের ধন্যবাদ বলতে নেই, নেক্সট টাইম মনে রাখবো। এখন আসি, বাই। কথা বলে আলো চলে যেতে চাইলে রাত পিছন থেকে ব্যাগ টেনে ধরল। আলো থমথমে মুখে পিছনে ফিরে তাকায়। এরা দুই ভাই এটা সেটা ধরে শুধু টানাটানি কেন? কিছু বলবেন? নাও। রাত দুটো চকলেট বাড়িয়ে ধরল। আলো চুপচাপ নিয়ে বিদায় নিয়ে ক্লাসের উদ্দেশ্যে ছুটে গেল। রাত কিছুক্ষণ ওখানে থেকে হেলমেট পরে বাইক নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। তারা কেউ খেয়াল করলো না তাদেরকে এতক্ষণ 5 তলায় দাঁড়িয়ে থেকে দেখছিল আধার। আলো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চকলেটের কাগজ খুলে কামড় দিতে যাবে, তখনই খেয়াল করলো তার হাত থেকে দুটো চকলেটই উধাও। সে চমকে উঠে মাথা তুলে সামনে তাকায়, তারপর কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বাদরের মতো আপনি আমার চকলেটগুলো মেরে নিয়ে নিলেন কেন স্যার? আধার অধুরে চকলেট দুটো ছুঁড়ে মেরে গম্ভীর কণ্ঠে বলল, এত চকলেট খেয়েও তোমার মন ভরেনি? আলো হতবাক হয়ে নিচে পড়ে থাকা চকলেটের দিকে তাকায়, অবাক কণ্ঠে শুধালো, আপনি আমার চকলেট এইভাবে ফেলে দিলেন? ভাগ্যিস চকলেটের জায়গায় তোমাকে ছুঁড়ে মারিনি। আলো দাঁতের দাঁত চেপে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল, তোমাকে পুরো চকলেটের দোকান এনে দিব, তবুও যেন অন্য কারোর থেকে আর চকলেট বা অন্য কিছু না নেওয়া হয়। যেটা লাগবে আমাকে এসে বলবে, আমি এনে দেব। কথা শুনে আলো থেমে গিয়ে বসলো। আমি কার থেকে কী নেব না নেব তাতে আপনার কি? কথাগুলো তার বলতে দেরি হলেও আধারের তেড়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরতে একটুও দেরি হলো না। এক মুহূর্তের জন্য আলোর নিঃশ্বাস থমকে যায়। নরম ঠোঁটের স্পর্শ পেয়ে তার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। বারবার শুকনো ডোক গেলে দু হাতে পরনের জামা খামচে ধরল। আজকাল বড্ড বেশি জ্বালান আপনি, মিসেস খান। যেগুলো পছন্দ করি না সেগুলোই করেন। যদি বলি ডান দিকে যেতে, আপনি যান বাম দিকে। এত অবাধ্য কেন আপনি, হ্যাঁ? আধার হিসিয়ে কথাগুলো বলে। আলো চোখ বুঝে জোরে জোরে শ্বাস নিয়ে আজ বুঝতে পারল কেউ কাউকে চুমো খেলে ঠিক কেমন অনুভূতি হয়। সে তো এতদিন কিছু না ভেবেই হুটহাট চুমো খেয়েছে স্যারকে, কারণ লোকটা সেটা পছন্দ করতো না। তাই তো সেও তেরামি করে ঘুরে ফিরে ওই একই কাজ করে বসে থাকতো, কারণ পচা স্যারকে জ্বালাতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজ লোকটার এলোমেলো স্পর্শের কাছে তার শরীরটা ভেঙে আসছে। কি 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 করছেন কি? ছাড়ুন আমায়। আজ নিশ্চয়ই আপনি নেশা টেশা করে এসেছেন। কেউ দেখে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। আধার গলায় মুখ ডুবিয়েছিল, আর তার এক হাত মেয়েটার জামার ভেতরে কোমরের মাঝে রয়েছে। সে চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে নিল। একটু সময় নিয়ে মেয়েটাকে ছেড়ে দিল। তবে অবাধ্য হাতে মেয়েটাকে একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর স্যারের কাজে আলো কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। অনুভব করল তার পা জোড়া কাঁপছে। মেয়েটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, সিঁড়ি ওপরে ধপ করে বসে পড়ল। লোকটা যে এমন কিছু করতে পারে সেটা কল্পনার বাহিরে ছিল। তার হার্টবিট অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। একই সাথে লজ্জায় এখন ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। অন্যদিকে আধার শটান হয়ে দাঁড়িয়ে থেকে প্যান্টের পকেটে দু হাত গুজে মেয়েটার হাবভাব দেখে ধীর কণ্ঠে বলল, কাউকে ছুঁয়ে দিলে কেমন লাগে, এখন সেটা ফিল করতে পারছো? আলো কপালের ঘাম মুছে অস্ফুট স্বরে বলল,
আপনি কিন্তু এটা একদম ঠিক করলেন না। আমি আজ যেটা করেছি ওটা তুমি প্রতিনিয়ত আমার সাথে করো। কি ভাবো তুমি আমি সবসময় ঘুমিয়ে থাকি? গতকাল রাতে তুমি কোথায় চিমটি মেরেছিলে সেটাও জানি। আর আমি তো শুধু ছুঁয়েছি, তোমার মতো কামড় চিমটি মারিনি। আলোর ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে যেতে। সে আর ওখানে এক মুহূর্তের জন্য থাকলো না। নিচ থেকে ব্যাগ নিয়ে এক ছুটে নিচে নেমে গেল। তার আজ ভার্সিটিতে আসাটাই ভুল হয়ে গেছে। সকালে কার মুখ দেখে যে উঠেছিল কে জানে। ভার্সিটি থেকে ফিরে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়েছে আলো। সে আজ সব ক্লাস করলেও এই অসভ্য লোকটা ক্লাসের আশেপাশেও যায়নি। সোফার মাঝে খরগোশের ছানারা গুটিসুটি মেরে শুয়ে আছে। তাদের নাম রেখেছে টোনাটুনি। এটা নিয়ে লোকটা কয়েকদিন তাকে পচিয়েছে। ঘুম ভাঙল বিকেলের দিকে। ড্রয়িং রুমে এসে কাউকেই দেখতে পেল না। তহমিনা খান গিয়েছে পাশের বাসায়, দাদাজান গিয়েছে মেবি বাজারে, আর শেফালি চাচি কই গেছে জানে না। পুরো বাড়িতে একা সে। এখন কি করবে ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে এসে সোফায় বসলো। তারপর টিভিতে গোপাল ভাঁড় দিয়ে দেখতে থাকলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বাইরে থেকে রাত ফিরল। এই ছেলেটা সারাদিন শুধু বাইক নিয়ে টই টই করে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই। কফি পাবো? আলো আইসক্রিম খেতে খেতে বলো, ফ্রেশ হয়ে আসুন, বানিয়ে দিচ্ছি। রাত মাথা নাড়িয়ে দোতলায় উঠে গেল। আলো আইসক্রিম শেষ করে টিভি বন্ধ করে রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করলো। সাথে কিছু নাস্তাও তৈরি করতে থাকলো, কারণ মানুষটার আসার সময় হয়ে গেছে। রাত শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে এলো। আলো এসে ধোয়া ওঠা কফি দিয়ে যায়। আলো কাজ করার মধ্যে খেয়াল করলো রাত তার পাশে এসে দাঁড়িয়েছে। সে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে বলল, আপনার জামা কাপড় নেই? রাত কপাল কুঁচকে বলল, আমাকে দেখে তোমার গরিবস মনে হয়? বেকার হতে পারি, বাট গরিবস নই। তাহলে সারাক্ষণ এমন গোপাল ভাঁড়ের মতো খালি গায়ে থাকেন কেন? তুমি আমাকে ওই টাকলু পেটমোটা গোপাল বললে? আর ইউ সিরিয়াস? তুমি জানো আমাকে দেখি কত মেয়ে পাগল? আলো বিড়বিড় করে বলো, খোলা জিনিসে মাছি পড়ে বেশি। রাত কিছুক্ষণ চুপ থেকে আলোর দিকে এগিয়ে যেতে যেতে ধীর কণ্ঠে বলো, বাই এনি চান্স আমাকে এমনভাবে দেখলে তোমার সমস্যা হয়? আলো অবাক কণ্ঠে বলো, আমার কেন সমস্যা হবে? আজীব। এ কথা বলে আলো পাশে তাকাতেই ভরকে গেল। গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, আমার দিকে এগোচ্ছেন কেন? রাত কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, তুমি এত কিউট কেন বলো তো? আলো প্রচুর বিরক্ত হয়। ঝাঁঝালো কণ্ঠে বলো, বড় ভাইয়ের বউয়ের সাথে ফ্ল্যাটিং করা বন্ধ করুন। ভাইয়ের বউ যদি হয় একটা বারবি ডল, তাহলে তার সাথে একটু একটু ফ্ল্যাটিং করাই যায়। আলো কিছু বলতে যাবে তখনই শুনতে পেল, আজকাল দেখছি তুমি রান্নাঘরেই থাকিস বেশি। বড় ভাইয়ের কথা শুনে রাত পিছনে ফিরল। আমার মন যেখানে চাইবে আমি সেখানেই থাকবো ব্রো। আলো স্বামীর দিকে তাকায়। লোকটা বাড়ি ফিরে ফ্রেশ না হয়ে শুধু এখানে চলে এসেছে। দুজনের চোখাচোখি হতেই আলো নজর নামিয়ে নিল। আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, রুমে যাও। আলো কিছু না বলে টোনাটনির জন্য দুটো গাজর ও নাস্তার প্লেট নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাত একটা আপেল নিয়ে খেতে খেতে চলে যেতেই আধার বলে উঠল। রাত থেমে গার গাক করে বলো, বলো। ওর থেকে দূরে থাক। কেন? কারণ ও আমার বউ। সো হোয়াট? আধার দাঁতে দাঁত পিষল। নিজের লিমিট ক্রস করিস না রাত, নয়তো তোর পুরো ব্যাকগ্রাউন্ড তোর মায়ের সামনে নিয়ে আসবো। তুই দেশের বাইরে থাকাকালীন কী কী করেছিস আর দেশে এসে কী কী করছিস সব কিছু কিন্তু আমি জানি। মায়ের ভয় দেখাচ্ছ? জানি উনি কিছু করবে না, তবে তোর ফুলের মতো চরিত্রের ইতিহাস জানলে ঠিকই বিয়ে দিয়ে দেবেন। রাত কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তুমি তো ওই মেয়েটাকে বউ হিসেবে মানো না, আর না ভালোবাসো, তাহলে এত সমস্যা কেন? তুইও তো তোর গার্লফ্রেন্ডের মন থেকে ভালোবাসিস না, তাহলে ওদের সাথে রুম ডেটে যাস কেন? একটু থেমে পুনরায় বলো, আমি বিদেশে থাকতে তোকে বারবার বলেছি এসবের নেশা ছেড়ে দিতে, কিন্তু তুই উল্টো আমার সামনে বিদেশি মেয়েদের সাথে ঘনিষ্ঠ হতিস, যেখানে ওদেরই এসব কোনো আপত্তি নেই। সেখানে আমি বাধা দিয়ে কী করতাম? তাই তোর ব্যাপার থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তোর জীবন, তোর সব কিছু, এতে আমার কি? এত বছর পর যখন দেশে ফিরতে এলি আর স্বাভাবিকভাবে চলাফেরা করলি, তখন ভেবেছিলাম নিজেকে শুধরে নিয়েছিস, কিন্তু তুই আবারও সেই ঘুরে ফিরে একই পথে চলতে শুরু করেছিস। আর এসবের মাঝখানে এখন আমার বউটাকে টানছিস কেন? ও ভীষণ সাদাসিধা একজন সরল সহজ মেয়ে, একটুতেই তোকে ভালো ভেবে বিশ্বাস করে নিয়েছে। এর মূল কারণটাই হচ্ছে তুই আমার ছোট ভাই। এর জন্য মেয়েটা তোকে ভাইয়ের মতোই দেখে, তোর সাথে মিশছে, গল্প করছে, হাসাহাসি করছে,
কিন্তু শালা তোর মতলব খারাপ। দেখ রাত, তোকে আমি শেষবারের মতো বলছি, ওই মেয়েটার থেকে দূরে থাকবি, ওর কাছে যাওয়ার একটু চেষ্টা করবি না। তোর জন্য যদি আমার বইয়ের কিছু হয় তাহলে আই শিওর জীবনের প্রথম খুনটা তোকেই করব আমি। কথাগুলো বলে হনহনিয়ে দোতলায় উঠে গেল আধার। রাত দাঁড়িয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আনমনেই বলল, আমি বোম্বাই মরিচকে কখনোই খারাপ নজরে দেখিনি। আধার রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এলো। সোফায় বসে শরীরটা এলিয়ে দিয়ে পিছনে মাথাটা ঠেকিয়ে রাখলো। আলো বিছানায় বসে থেকে টুনাটুনিকে নিয়ে খেলছিল আর মানুষটাকে খেয়াল করছিল। সে উঠে এসে সোফার পিছনে দাঁড়িয়ে ওড়নার আঁচল দিয়ে মানুষটার মাথার ভেজা চুলগুলো যত্নের সাথে মুছে দিতে লাগলো। আধার চোখ মেলে তাকিয়ে ওই ইনোসেন্ট মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। মেয়েটা নিজের কাজ শেষ করে চলে যাওয়ার সময় আধার চট করে ওড়নার আঁচল খামচে ধরল। আলো অদ্ভুত চোখে লোকটার দিকে তাকায়। এই অসভ্য লোকটা তার পুরো ওড়না খুলে নিয়েছে। আধার হাতে থাকা ওড়নার দিকে তাকিয়ে থেকে বলল, ওড়না কিভাবে পরো? একটু টান দিতে না দিতেই খুলে যায়। আলো দাঁত কিরমির করে এগিয়ে এসে নিজের কাঁধ দেখিয়ে বলল, একটু টান। হ্যাঁ, এই একটু টানের জন্য কখনো সেফটি পিন খুলে বাঁকা হয়ে যায়। আধার মুখ তুলে মেয়েটার কাঁধের বাঁকা হয়ে খুলে যাওয়া সেফটি পিনের দিকে তাকায়। সে কিছুক্ষণ চুপ থেকে নিঃশব্দে উঠে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। অতঃপর ওড়নাটাকে একদম হিজাবের মতো করে পেঁচিয়ে মেয়েটাকে পরিয়ে দিল। মাথার চুল থেকে হাতের তালুই পর্যন্ত ঢেকে গেল। শুধু ফর্সা গোলগাল মুখখানা বেরিয়ে থাকলো। এখন থেকে রুমের বাইরে গেলে এমন করে ওড়না পরে যাবে, আর সবসময় সুতির বড় ওড়না পরবে। আমি কাল আরও ওড়না এনে দেব। বাড়িতে দাদাজান শেফালি চাচি না থাকলে রুমের দরজা ভেতর থেকে নক করে টোনাটুনিকে নিয়ে খেলবে। অহেতুক ড্রয়িং রুমে বা রান্নাঘরে যেতে হবে না। আমি রুমে শুকনো খাবারের ব্যবস্থা করে রাখবো নি। আগামীকাল থেকে আমার সাথে ভার্সিটিতে যাবে। কারোর বাইকে যেন উঠতে না দেখি, আর রাতের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। কথাগুলো শুনে আলো ভ্যাবলার মতো হ্যাঁ করে তাকিয়ে আছে। মেয়েটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আধারের চোয়াল শক্ত করে ওড়নাসহ মেয়েটার এক টানে ধরে বলো, যা যা বললাম সব কানে ঢুকেছে? ব্যথায় আলো চটপট উঠিয়ে বলো, ঢুকেছে ঢুকেছে, সব কথা ঢুকেছে। সব মেনে চলবে নাকি আমার অবর্তমানে অবাধ্য হবে? আলো কান্নারত কণ্ঠে বলো, মানবো, সব মানবো, একটু অবাধ্য হব না। আয়া লাগছে তো। আলো আর্তনাদ করে উঠতেই আধার কান ছেড়ে দিল। মেয়েটা ওড়না টেনে টুনে খুলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কান চেক করলো। লাল টমেটোর মতো হয়ে আছে। এটা দেখে দাঁত কিরমির করে বলো, আপনার ওটা হাত নাকি অন্য কিছু? হ্যাঁ, এত শক্তি পেয়েছেন কোথা থেকে? খান্ত এই গরু ছাগলের মতো ঘাস পাতা, অথচ আমি এত এত মাংস খেয়েও একটু শক্তিশালী হলাম না, যেখানে সেখানে শুধু উল্টো পড়ে যাই। আদা ঠোঁট কামড়ে হেসে বলো, তুমি তো তুলোর মতো, যাকে একটা ফু দিলেই উড়ে যাবে। আলো মুখ ভেঙচি কেটে কান মালিশ করতে করতে কিছু একটা মনে পড়ল। সে পিছনে ফিরে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া, আপুর বিয়েতে যাবেন? রোহিত ও মেঘলার বিয়ে আর কিছুদিন পর। এই তো দুদিন আগে মতিউর রহমান এবং মাহবুবুর রহমান এসে বিয়ের কার্ড দিয়ে পুরো পরিবারকে দাওয়াত করে গিয়েছে। তহমিনা খান সাফ সাফ জানিয়ে দিয়েছে তিনি যাবেন না, আর তিথিও আসতে পারবেন না, রাতও যাবেন না, সোবহান খানও যেতে পারবে না, কারণ তিনি পরশু গ্রামের বাড়িতে যাবেন। এখন শুধু সে বাকি রইল। আধার একটু সময় নিয়ে আওড়ালো, তুমি চাও আমি যাই? আরও তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল,